ফার্স্ট হাফটা বাংলাদেশের রক্ষণকে একদম লন্ডভন্ড করে দিয়েছে ভিয়েতনাম। দ্বিতীয় অর্ধের খেলাটা বাংলাদেশের বেশিরভাগ একটু গোছানো। গত এক বছরের হামলা আসার পরে অনেক ম্যাচই আপনারা দেখেছেন। র্যাঙ্কিংয়ের 78 ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশ হেরে গেছে এবং বড় ব্যবধানে 3-0 গোল, এবং সে 3টি গোলই খেয়েছে প্রথম অর্ধে ভিয়েতনামে এত আক্রমণের ঝড় তুললো বাংলাদেশের রক্ষণে। বাংলাদেশ আরও কয়েকটি গোল খেয়ে বসলো, অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু অবাক হওয়ার কিছু না থাকলেও ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশ আসলে কেমন খেললো, কী পেল, বাংলাদেশের যে খেলাটা বাংলাদেশ দেখলো, বাংলাদেশের ফুটবল ফ্যানরা যে খেলাটা দেখলো বাংলাদেশ দলের হ্যানোর হ্যাংডে স্টেডিয়ামে, আর একটু বেটার রেজাল্ট আমরা আশা করেছিলাম নিশ্চয়ই। এই কারণেই হামজা চৌধুরী গত মার্চে গত বছরে আসার পর বাংলাদেশে পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে। বেশিরভাগ ম্যাচই কিন্তু আমরা 95% ম্যাচে আমরা লড়াই দেখেছি। র্যাঙ্কিংয়ে অনেক দলই র্যাঙ্কিংয়ের উপরে ছিল। ইন্ডিয়া ছিল, হংকং ছিল, সিঙ্গাপুর ছিল, র্যাঙ্কিংয়ের উপরের দলই ছিল বাংলাদেশের চেয়ে তারা এগিয়ে। কিন্তু মাঠে আমরা দেখেছিলাম বাংলাদেশ ছেড়ে কথা বলেনি, চোখে চোখ রেখে কথা বলেছিল এবং প্রত্যেকটা দলকে কঠিন চ্যালেঞ্জ জানিয়েছিল। বিকজ দলে একজন হামজা চৌধুরী আছে, আরও অনেক ভালো মানের প্রবাসী ফুটবলাররা যুক্ত হয়েছিলেন, স্থানীয় ফুটবলাররাও কাঁধে কাঁধ মিলিয়ে অনেকে ভালো করছিলেন। সেই হিসেবে ভিয়েতনাম 78 ধাপ, অবশ্যই বাংলাদেশে এরকম প্রীতি ম্যাচে এত শক্তিশালী প্রতিপক্ষ সাধারণত পেয়ে অভ্যস্ত নয়। ম্যাক্সিমাম তারা নেপাল, কাঠমান্ডু, মালদ্বীপ এ ধরনের দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে থাকে। সেক্ষেত্রে অনেক দিন পর ভিয়েতনামের মতো একটা খুব স্ট্রং সাইড, যারা বাংলাদেশের থেকে মিনিমাম 78 ধাপ র্যাঙ্কিং এগিয়ে, এবং এই ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশ খেলার সুযোগ পেল 25 বছর পর। ফলে এবং খেলাটা হচ্ছে ভিয়েতনামের মাঠে, হোম ক্রাউডের সাপোর্ট নিয়ে তারা খেলছে। তারা আসিয়ান শিরোপাজয়ী, তারপরে দক্ষিণ পূর্ব এশিয়ার স্ট্রং টিম, সেই ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশ ফাইট করবে, কম্পিটিটিভ ফুটবল উপহার দেবে, এটি আশা করা হয়েছিল যে অন্তত বাজেভাবে হারবে না। এবং বাংলাদেশের কোচ খাবির কাবেরিরা তিনি কিন্তু প্রেস কনফারেন্স আগের দিন বলছিলেন যে তারা ফাইট করতে, লড়াই উপহার দিতে চান। কিন্তু বাস্তবে আমরা দেখলাম ভিন্ন চিত্র, স্পেশালি ফার্স্ট হাফে আসলে বাংলাদেশ যতটা ছন্ন ছাড়া ফুটবল উপহার দিয়েছে, সেকেন্ড হাফে আবার ঠিক তার একটু বেটার। ফলে সেকেন্ড হাফে বাংলাদেশ কোনো গোল খায়নি। আবার একই সঙ্গে যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ, ভিয়েতনামও যে মনে হলো যে একটু তারাও বোধহয় কিছুটা, যেটা হয় যে একটা ফ্রেন্ডলি ম্যাচ 3-0 গোলে এগিয়ে গেছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে আর ফার্স্ট হাফের মতো হয়তো এফোর্টটা ওইভাবে তারা দেয়নি। বাট তারপরেও কয়েকটা সুযোগ ভিয়েতনামের পরও সুযোগ তৈরি করেছিল। বাংলাদেশ আসলে ম্যাচে ছিটকে গেছে ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে যদিও কিছুটা কামব্যাক করার চেষ্টা করেছে, গোল খায়নি, এইটুকুই প্রাপ্তি, এতটুকু ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন কাবেরিরা। কিন্তু বাংলাদেশ প্রথম হাফেই কেন এমন ছন্ন ছাড়া দেখালো? প্রথমে যদি আমরা বলি, রক্ষণ একদম দুর্বল রক্ষণ মনে হয়েছিল বাংলাদেশের। ফার্স্ট হাফে 4-3-3 ফরমেশনের কাবেরিরা খেলিয়েছেন। হামজাকে একদম ফুল গেম টাইমে দিয়েছেন। তিনি যদিও আগের দিন প্রেস কনফারেন্সে বলছিলেন একটু স্লো যাবেন হামজার ব্যাপারে, হামজা কী ফিল করে সেটার উপর তিনি ডিপেন্ড করছে তার ফুল টাইম দেওয়ার। এবং হামজা দেখলাম প্রফেশনালি একদম ফার্স্ট হাফে থেকে একদম শুরু থেকেই খেলেছেন, খুব ভালো ছিল বিষয়টা। প্রথমে আমার কাছে মনে হয়েছে, বা হয়তো আপনারাও জানাতে পারেন আপনাদের মতামত, আপনাদের মনে হয়েছে কার খেলা সবচেয়ে খারাপ ছিল, বা কোথায় বাংলাদেশ একেবারে খারাপ করেছে? আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, আমরা পরেও আলাপ করতে পারি বিষয়গুলো নিয়ে। আমার কাছে মনে হয়েছে, দেখুন, রক্ষণের তারিক কাজী 4 মাস কোনো ম্যাচ খেলে নাই। সেই নভেম্বরে খেলে গেছে ইন্ডিয়ার সঙ্গে, এরপর 4টা মাস তিনি কোনো ম্যাচ খেলেননি, এবং এসে এত বড় একটা ম্যাচ ভিয়েতনামের মতো স্ট্রং সাইডে একটা স্ট্রং দলের সঙ্গে খেলা। তো তিনি যে ম্যাচের বাইরে ছিলেন দীর্ঘদিন, তার প্রভাব কিন্তু আমরা দেখলাম তার ম্যাচেও। তৃতীয় গোলটি কিন্তু তার একটা বড় ভুল ছিল। সেন্টার ব্যাক শাকিল আহাদ, তারপরে রক্ষণের জায়ান আহমেদ, জায়ানের গত বছর জায়ানকে আমরা আলো ছড়াতে দেখেছি, ভালো খেলেছিলেন গত বছর, দুর্দান্ত খেলেছেন জায়ান। সেই জায়ানকে আমরা একটু বোধহয় ভিয়েতনামের সঙ্গে আমরা সেই দুর্দান্ত জায়ানকে আমরা মিস করলাম, খুব দুর্দান্ত জায়ানকে দেখা গেল না খুব একটা। এবং ফার্স্ট গোলটা যে আত্মঘাতী গোলটা, সেটা একটা বিষয় ছিল জায়ানের, যা ভুল হতে পারে, ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে ফেলা। প্রথম গোলটা এইভাবেই জাহান আহমেদের এই মিস্টেকটা ছিল। আসলে ফার্স্ট হাফটা বাংলাদেশের রক্ষণকে একদম লন্ডভন্ড করে দিয়েছে ভিয়েতনাম। আমাদের অভিজ্ঞ রক্ষণের অভিজ্ঞ সেনানী তবুও পরমন ছিলেন না ম্যাচে।
বাট বাকিরা যারা ছিলেন তারা তাদের আস্থার প্রতিদানটা খুব একটা দিতে পারেননি। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ কিছুটা গোল 3টা হজম করলেও 2-1টা ভালো সেভ ছিল তার। এখানে কেন যেন আনিসুর রহমান জিকোর কথা খুব মনে পড়ছে। শ্রাবণ যদি এরকম সেভ দিতে পারে 2-1টা, যা ঝলক দেখলাম, জিকো থাকলে নিশ্চয়ই আরেকটু ভালো রেজাল্ট হতে পারতো বা আরেকটু বেটার পারফরমেন্স আমরা দেখতে পারতাম গোলকিপিংয়ের সেখানেও। 2 গোল এগিয়ে থাকাই পরে ভিয়েতনাম কিছুটা একটু স্লো করেছিল তাদের খেলাটা, তবুও সুযোগের সদ্ব্যবহার কিন্তু ভিয়েতনাম ঠিকই করে ছেড়েছে। বিশেষ করে বাংলাদেশের রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে তারা আরও একটা গোল আদায় করেছে ফার্স্ট হাফেই। আর বিশেষ করে ফাহমিদুল এবং তারেক কাজীকে ফাঁকি দিয়ে 38 মিনিটে যে গোলটা, ডান কোনা দিয়ে দলের 3য় গোলটা করেছিল ওদের গুয়েন হাইলং। বাংলাদেশ তো ফার্স্ট হাফে গোল খেতে খেতেই ক্লান্ত হলো ফার্স্ট হাফ, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু বাংলাদেশের কামব্যাক করার সুযোগও ছিল। কিন্তু এমন এমন মিস্টেক না বাংলাদেশের স্থানীয় ফুটবলারদের বিশেষ করে, সেগুলো দেখলে আসলে মানে প্রশ্ন জাগে যে ফুটবলারদের স্কিল বা মানটা বাড়তে আরও কতদিন লাগবে। হামজা চৌধুরী এত সুন্দর প্রতিপক্ষের ডিবক্সের কাছাকাছি গিয়ে বলটা বাড়িয়ে দিলেন, সে তার পাসটা রিসিভ করতে পারেন আমাদের স্থানীয় ফুটবলাররা। তারপরে জামাল ভুঁইয়া একবার সেকেন্ড হাফে মোরসালিনকে কি সুন্দর একটা বল বাড়িয়ে দিলেন, মোরসালিন বারের মধ্যে মেরে দিলেন। এই যে এই ভুলগুলো, মানে পাসের অ্যাকুরেসিটা একদম লো বাংলাদেশের ম্যাক্সিমাম ফুটবলারের, বিশেষ করে স্থানীয় ফুটবলারদের। এমনকি তার সুযোগকে কাজে লাগাতে চায় না, ফিনিশিং দিতে পারে না। বিশেষ করে আমরা ফাহিমকে দেখলাম, ভালো একটা ফিনিশিংয়ের সুযোগ তিনি মিস করেছেন, এবং তার ফিনিশিংয়ের এই মিস করার আফসোসে যেন কাবরেরা কিছুতেই মানে খুবই আফসোস করলেন ম্যাচের পরে, এবং কাবরেরা সেটাকে বেশ বড় করে দেখালেন। মূল পার্থক্যটা তিনি দেখিয়েছেন সম্ভবত ফিনিশিংয়ে। তিনি বলছেন আমরা ফিনিশিংয়ে মূলত পার্থক্যটা করে, তাদের সঙ্গে ভিয়েতনামের সঙ্গে আমাদের পার্থক্য কয়টাই বা বাংলাদেশের সুযোগ পেয়েছিল, সুযোগ তৈরি করেছিল। কাবরেরার আসলে এইসব ব্যাখ্যার কোনো আমি খুব একটা লজিক খুঁজে পাই না। বাংলাদেশের একটা দিক ভালো যেটা মনে করা হচ্ছে, এবং কাবরেরা তো এটাকে বড় প্রাপ্তি মনে করছেন যে সেকেন্ড হাফে অন্তত তারা কোনো গোল খাননি, এটা তারা বিশাল একটা বড় এবং বিষয় মনে করছে হাবিয়ার কাবরেরা। এবং সিঙ্গাপুর ম্যাচের আগে যে 31 মার্চ আগামী মঙ্গলবার বাংলাদেশের যে AFC এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটা, সেই ম্যাচে সিঙ্গাপুরের এগেনস্টে ভালো কিছু করার জন্য তারা এই সেকেন্ড হাফের থেকে পজিটিভিটি খুঁজে নিচ্ছে। এই ম্যাচটাতে আরও অনেক ভালো কিছু খুঁজে পেতে পারতো, বিশেষ করে যদি একটা গোল আদায় করতে পারতো মিনিমাম, বা ফার্স্ট হাফটা আরও বেটার খেলতে পারতো যদি রক্ষণটা আরও স্ট্রং হতো, আর স্ট্রং জমাট হতো। ভিয়েতনাম তো মানে 3টা গোল দিয়েছে, মিনিমাম যদি 2টা গোলই বাংলাদেশ ঠেকাতে পারতো। তো জান আহমেদের গোলটা তো একদম ওন গোল, বাকি 2টা গোলের যদি আরও একটা ঠেকানো যেত। মানে এইসব বলছি ছোটোখাটো প্রাপ্তি, হার তো হার, বাট অনেক পজিটিভিটি বা ভালো কিছু ইতিবাচক দিকগুলো এখান থেকে নিয়ে কিন্তু বাংলাদেশ যেতে পারতো সিঙ্গাপুর। 27 মার্চ সিঙ্গাপুর চলে যাচ্ছে বাংলাদেশ। 5 মাঠে হামজা সমিত্রা অনেক বলই ট্রাই করেছে যোগান দেওয়ার। দ্বিতীয় অর্ধে আমরা 2টা পরিবর্তন দেখলাম কোচের, মেরাজুল ইসলামের জায়গায় মোরসালিন, ফাহমিদুল ইসলামের জায়গায় শাহরিয়ার ইমন, কিন্তু তারপরও আক্রমণে আমরা গতি বাড়তে দেখিনি। এইটা কিন্তু একটা চিন্তার বিষয় যে বাংলাদেশের সেই যে একটা ভালো গোলদাতার অভাব, গোলদাতার সংকট, এই গোলদাতার সংকটের জায়গাটা জানি না আমরা কতদিনে পূরণ হবে। সিঙ্গাপুরের ম্যাচের বিপক্ষে বাংলাদেশ আর খুব বেশি নিজেদের রিকভারি করার সুযোগ নেই, তবে যে ভুলগুলো হয়েছে ভিয়েতনামের সঙ্গে খুব দ্রুত তাদের কাটিয়ে ওঠার জন্য 2-3 দিন সময় পাবে। সিঙ্গাপুরের বিপক্ষে যারা আছেন বাংলাদেশ দলে এই মুহূর্তে, ফাহমিদুল, মোরসালিন, তারা আশা করি তাদের বেস্টটা দেবেন, ভালো কিছু সুযোগ তৈরি করবেন। বেসিক্যালি বাংলাদেশ ভিয়েতনামের সঙ্গে ফার্স্ট হাফে যতটুকু বা একটু আক্রমণাত্মক চেষ্টা ভাবনা যতটুকু করেছিল, গোল খেতে খেতে সেকেন্ড হাফে পুরোই রক্ষণাত্মক খেলিয়েছেন হাবিয়ার কাবরেরা। এবং হাবিয়ার কাবরেরার কৌশল আসলে তিনি কি চাচ্ছেন, কি চান, এবং আমি বেশিরভাগ খেলাতেই দেখি, ম্যাচে দেখি হাবিয়ার কাবরেরা শুরুতেই ব্যাপক তার কৌশলে ব্যাপক সুযোগ দিয়ে থাকে প্রতিপক্ষের গুছিয়ে নেওয়ার। আর ভিয়েতনামের মতো দল হলে তো কথাই নেই, একদম ছিন্ন ভিন্ন লন্ডভন্ড করে ফেলবে বাংলাদেশের রক্ষণকে, তা তো দেখলামই। বাংলাদেশ বেশিরভাগই আমি খেয়াল করলাম, আপনারা দেখবেন সেকেন্ড হাফে একটু কামব্যাক করে। দ্বিতীয় অর্ধের খেলাটা বাংলাদেশের বেশিরভাগই একটু গোছানো। গত 1 বছরের হামজা আসার পরে অনেক ম্যাচই আপনারা দেখেছেন, যেমন হংকংয়ের সঙ্গে ম্যাচটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, ঢাকার মাঠে কীভাবে কামব্যাক করলো বাংলাদেশ 3 গোল খেয়ে যাওয়ার পরেও। সেকেন্ড হাফে বাংলাদেশ বেশ গুছিয়ে নিতে পারে, একটু দ্বিতীয় অর্ধে কামব্যাক করতে পারে। বাট ফার্স্ট হাফে কেন প্রতিপক্ষকে আমাদের এত সুযোগ দিতে হবে? এইখানে আমি মনে করি কাবরেরার কৌশল আরও নিখুঁত এবং চৌকস হওয়া উচিত। তবে অনেক দর্শক আমাকে কমেন্ট করছেন, ইনবক্সও করেছেন
যে ভাই কাবেরা বাংলাদেশ হারলেও মানে যদি হেরে যায় ভিয়েতনামের সঙ্গে, সিঙ্গাপুরের সঙ্গে হেরে যায়, বাংলাদেশ আমরা চাই না সিঙ্গাপুরের সঙ্গে কোনো খারাপ রেজাল্ট, অবশ্যই বাংলাদেশ একটা ভালো রেজাল্ট নিয়ে ফিরুক এই আশায়। তবুও যদি মানে অন্য অপ্রত্যাশিত ফল না আসে, তাতে বরং নাকি ভালো কাবেরার বিদায় তাদের ত্বরান্বিত হবে। আচ্ছা যাই হোক, আমরা তবুও চাই ভাই কোচের জন্য বাংলাদেশ হেরে যাবে তা নয়, বাংলাদেশ ভালো রেজাল্ট নিয়ে আসুক। তাতে কাবেরার ভালো রেজাল্ট আনলেও, বাংলাদেশ ভালো কিছু করলেও আমরা চাই কাবেরার অধ্যায়টা বাংলাদেশের দর্শক বা ফুটবল ফ্যানরা যেটা চাচ্ছে সেটা যেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন গুরুত্বের সঙ্গে নেয়।